আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার জীবনের বেশ কিছু গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমি শুধু আপনাদের সঙ্গেই শেয়ার করতে পারি, এজন্যই করি। আর শেয়ার করার আরও কিছু মহত্ব কারণ আছে, যাতে এই ঘটনাগুলো থেকে সবাই নিজেদেরকে একটু আড়াল রাখতে পারেন, এই কারণে। আমরা 4 বোন, আমাদের বাবা নেই। আমার মা খুব কষ্ট করে আমাদের 4 বোনকে লালন-পালন করে। 4 বোনের মধ্যে আমি হচ্ছি সবার ছোট। 3 বোনের বিয়ে হয়ে গেছে। এক বোনের বিয়ে হয়েছে গ্রামে, আরেক বোনের বিয়ে হয়েছে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে, শহরের কাছাকাছি। আরেক বোনের বিয়ে হয়েছে শহরে। আনম্যারিড বলতে, কুমারী বলতে আমি। আর আমার ছোট্ট একটা ভাই আছে। 4 বোন 1 ভাই। আমার বাবা নেই, আমার মা হচ্ছে খুবই কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে। আমার মা একটা হাসপাতালে আয়ার কাজ করতেন। তো জানেন তো যে আয়ার কাজ করলে খুব সকাল সকাল উঠে ডিউটিতে চলে যেতে হয়। তো এভাবেই আমার মা একটা হাসপাতালে ছোট্ট আয়ার কাজ করেই আমাদের জীবিকা নির্বাহ করছিল। এভাবে চলতে চলতে আমার মা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে। মাকে চিকিৎসা করানোর মতো কোনো ব্যবস্থাই আর থাকেন না। তো আমার মার তেমন আপন কেউ ছিল না, শুধু একটা ভাই ছিল, মানে আমার একটা মামা। তো আগে দেখতাম আমার মামা মার খুব খোঁজ খবর নিত। মামাও অনেক দিন শহরে আসে না। তো মামাকে খবর দিয়েছি গ্রামে যে মার অবস্থা এরকম অনেক খারাপ, মা অনেক অসুস্থ, কী করব, টাকা পয়সাও তো নাই, মার চিকিৎসা কী করে হবে। বড় বোনকে খবর দিলাম, মেজো বোনকে দিলাম, ছোটো বোনকে, সেজো বোনকে দিলাম। বললো আমরা কী করব, পরের সংসার করি, দেখি কী করা যায়। 3 জনের কাছ থেকে একই কথা। তো বড়জন ফোন করে হয়তো বা 500,000 টাকা দেয়, মেজোজনও 500,000 টাকা দেয়, ছোটোজনও 500 বা 1,000 টাকা দেয়। এই দিয়েই মার তো মানে একটা টেস্টেরও পয়সা হতো না। এই জন্যই মামাকে মূলত খবরটা দেওয়া ছিল। খবর মোতাবেক মামা আসতে আসতেও বেশ কয়েকদিন লাগিয়ে দেয়। ততদিনে মা আরও মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল। তো আমরা যে বাড়িতে থাকতাম ওটা একটা বস্তি ছিল। তো মোটামুটি আমার মাকে সবাই চিনত, যেহেতু উনি এত পরিশ্রমী মানুষ, বহু বছর ধরে ওই বাড়িতে থাকে। সবাই চিনত। বিষয়টা সবাই জানাজানির পর সবাই মিলে বেশ মানে প্রত্যেকটা ঘর থেকেই কিছু করে অল্প যে যা পারে আর কি, কেউ 50 টাকা, কেউ 20 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, যার যার সামর্থ্য অনুযায়ী ওই বাড়িতে মোট 80 জন ভাড়াট্টা ছিল। যার যার সামর্থ্য অনুযায়ী শেষে দিয়েছে। দিয়ে সেখানে মোটামুটি ভালো বেশ কিছু টাকা হয়েছে, 3,500 টাকা। তো আমার মেজো বোন দিয়েছিল হচ্ছে যে 1,000 টাকা, আর ছোটোটা দিয়েছে 500, বড় আপু দিয়েছিল হচ্ছে 1,000 টাকা। এই 3,500 আর হচ্ছে 2,500 টাকা, 6,000 টাকা নিয়ে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ওই বাড়ির আরও 2 জন মহিলা ছিল, মুরব্বি, ওনারা গিয়েছিল। যেহেতু আমি ছোটো মানুষ, তেমন কিছু চিনি না, ওনারা অনেক হেল্প করছে। তো ওই অবস্থায় মাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার দেখার পরে ওনাকে অনেক টেস্ট দিল। দেওয়ার পরে হ্যাঁ ওই টাকা দিয়ে ওনার টেস্ট করাই। করানোর পর টাকার জন্য আরও একটা টেস্ট করাইতে পারিনি। ডাক্তার মশাই একটা টেস্ট দিয়েছিল। তো ডাক্তারের সাথে আলাপ করলাম যে এরকম ঘটনা, ওনার টেস্টটা তো করাইতে পারছি না, অনেক টাকা লাগে, যদি আপনি কোনোভাবে একটু ডিসকাউন্ট বা একটু করার ব্যবস্থা করে দিতেন। তো যাক কি একটা কাগজে সই টই করে উনি ওটারও ব্যবস্থা করে দিল হাসপাতাল কর্তৃপক্ষ থেকেই।
তো দেওয়ার পরে মার সুন্দর ট্রিটমেন্ট, ওখানে যা যা করার ছিল করাইলাম। পরের দিন রিপোর্টও আসলো, ডাক্তারকে রিপোর্টও দেখাইলাম। দেখানোর পর আমার মার অনেক বড় একটা অসুখ হয়েছে। এখন ওষুধ যে কিনবো সে ব্যবস্থা তো আর হয় না। এই করতে করতে মামাও চলে আসলো। আসার পর বিস্তারিত সব কিছু জানলো, শুনলো। শোনার পর ঘরে যে খাবো মামে, তেমন কিছুই নেই। এর মধ্যে আমার কোনো বোনই আসেনি, কারণ ওরা সবাই গ্রামের শহরের দিকে থাকতো। কিন্তু আমরা তো মূল শহরে থাকি। এখানে আসতে মোটামুটি 6-7 ঘন্টা লাগে। এত দূর পথ পেরিয়ে কে আসবে? আর সবাই রিপোর্টের অপেক্ষায় ছিল যে রিপোর্টে কী আসবে, শুনবে, তারপর আসবে। আর আমার বড় বোন জামাইরা কেউ খোঁজ খবর নিচ্ছিল না। এই আর কি। তো মামা আসলো, এসে দেখছে আমাদের খাবার টাবার কিছুই নাই। মা বাবার রাতে বাজার করলাম, করার পর মার জন্য ওষুধপাতি নিয়ে আসলো। আনার পর মাকে ওষুধ খাওয়ানো শুরু করলাম। মামা মাকে ওষুধ কিনে দিয়েছিল। তো মাকে ওষুধ খাওয়ানো শুরু করলাম, রাতে খাওয়ালাম। বেশ 2 দিন ভালো। মামা খুব ওষুধপাতি আনা, বাজার সদাই করা মামা করছিলেন সব কিছু। তো এর মধ্যেই চাকরিটা যায় যায় অবস্থা। তো মামা বলতেছে যে চাকরি গেলে যা কী আর করবি, হাসপাতালেই কাজ করিস, তারপরও তো টাকা ছাড়া চিকিৎসা হলো না। তখন মা বলতেছে কাজ করি দেখি তো অল্প পয়সা দিয়ে এত কিছু হলো। তো ভাই বোন কথা বলতেছে। তো 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় মার একটু ভালো লাগছে শরীরটা। উনি বলতেছে চাকরিটা বাঁচাইতে হলে আমাকে তো একটু যাইয়া উপর মহলে কথা বলে আবার আসা দরকার, কাগজপাতিগুলো তো শো করা লাগবে। তো মামা বললো ঠিক আছে, যদি শরীর ভালো লাগে তাহলে যাস, একটু ডিউটি করার দরকার নেই। তো এই বললো। বলার পরে মা আবার গেল সকালবেলা উঠে। যাওয়ার পর ঘরে মামা আর আমি তো অনেক ক্লান্ত, মার পিছু দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত। তো আমাকে ডাকেনি। মা যে কখন উঠে চলে গেছে। মামা উঠে দরজাটা লাগিয়েছে। লাগানোর পর মা কখন গেছে, কি হয়েছে না হয়েছে আমি কিছুই বলতে পারবো না। আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছি। ছোট মানুষ, তার উপরে এত ক্লান্ত, এতটুক বয়সে এত দায়িত্ব। সে যাই হোক, যাওয়ার পর আমার মামা দরজা লাগিয়ে দিয়েছে। আমি তো শুয়ে আছি। থাকার পরে ঘুমের ভিতরেই কীরকম একটা অদ্ভুত ব্যথা ব্যথা লাগছে, আমার এরকম মনে হচ্ছে। তো এক পর্যায়ে মানে মনে হয় আমার শরীরের কোনো অঙ্গ ফেটে গেল, এই ধরনের ব্যথা পেলাম আমি। আর মানে কি বলবো, চিৎকার দিতে লাগে মুখটা, চোখটা খুলে দেখি যে মামা। তারপর আমার মুখটা চাইপা ধইরা, বুঝতে তো পারছেন আমার সাথে কি কি হয়েছে। মানে সে এমন পরিমাণে আমার উপরে আক্রমণ করছে। সে আমি কে সেই জিনিসটা একবারও ভেবে দেখে নাই। আর চোখটা খোলার সাথে সাথে আমি লজ্জায় ভয়ে ইচ্ছে করছিল যে তখনই আমি আত্মহত্যা করে নিই। কাকে বলবো, কি বলতাম, কিভাবে বলবো, অনেক চিন্তা করলাম যে আসলে আমি যদি না থাকি মাকে দেখবে কে। আর এই বিষয়টা আর বলতেও পারিনি ওই মুহূর্তে। তো ওভাবেই চুপচাপ থাকি। তো আমার মা হাসপাতাল থেকে আসছে, প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলাম। মাকে বিষয়টা বলতেও মানে পারিনি বলতে ওই মুহূর্তে। মার শরীরের অবস্থা অনেক খারাপ ছিল। তো সব থেকে দুঃখের বিষয় হলো এটা যে মামা, আপন মামা, উনি কী করে এই ধরনের একটা কাজ করতে পারলো? ওনার কি বিবেকে বাঁধলো না?
আমার খুবই কষ্ট, মানে এত পরিমাণে কষ্ট পেয়েছি, লজ্জা ভয় তো আছেই। এত পরিমাণে কষ্ট পেয়েছি সেটা বলার বাহিরে, ধারণার বাহিরে। তখন তো বিষয়টা মাকে বলিনি। তো ওই দিন সন্ধ্যায় না মামা চলে গেল। মাকে কিছু টাকা পয়সা দিয়ে চলে গেল। যাওয়ার বেশ মাও সুস্থ হয়ে উঠলেন। আমার মার যক্ষ্মা হয়েছিল আর কি। তো মাও সুস্থ হয়ে উঠলো। ওঠার পর আস্তে 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 বিষয়টা মার সাথে আমি শেয়ার করি। তো মা আমাকে জড়ায় ধরে অনেক কান্নাকাটি করছে। আর মামাকে ফোনে বলছে যে আমি মরে যাই, আমি আমার ছেলে মেয়ে গাঙ্গে ভেসে যাক, জীবনে আর কোনো দিন কখনো তোর ছায়া আমার বা আমার ছেলে মেয়ের উপরে জানি পড়ে না। আজকে থেকে জানবো যে আমার একটা ভাই ছিল, সে মৃত। তো ওই মুহূর্তে আমি ঘটনাটা বলতে পারিনি, কারণ তখন মা যদি এটা জানতে পারতো, ওনার এমনি হাই প্রেশার ছিল, অনেক কিছু হইতে পারতো। তো এত অল্প বয়সে বাবা না থাকার কারণে এত দায়িত্ব বহন করতে হয়েছে, এত কষ্ট সহ্য করতে হয়েছে, কাউকে বলতে পারিনি। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে যে কেউ হোক না কেন, মামা হোক, খালু হোক, চাচা হোক, কি আসলে আমাদের মেয়েরা যারা একটু বড় হয়ে গেছে, বড়ই কি ছোটই কি, আমাদের মেয়েদেরকে আসলেই একা ঘরে কারো কাছে রেখে যেতে নেই। কারণ এখন তো ম্যাক্সিমাম ঘরে রক্ষকরাই ভক্ষক হয়ে গেছে, কাকে বিশ্বাস করব। এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করে, যাতে আমার সাথে যে দুর্ঘটনা ঘটেছে সেটা আপনাদের কারোর সাথে না ঘটে। সবাই ভালো থাকবেন। আসসালাম।